ওয়েলকাম টু আরসিসি নলেজ ভার্স। আমি কমল স্যার। আজ আমার ঘনবস্তু দেখি ক্লাস 5-এর 3rd ইউনিটের একটা অত্যন্ত দরকারি চ্যাপ্টার আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমাদের ধারণা নিতে হবে ঘনবস্তু কি। তাহলে প্রথম আমরা ঘনবস্তু কি সেটা আগে জানব। তাহলে ঘনবস্তু হলো ঘনবস্তু বলছে যা কিছুটা স্থান দখল করে থাকে যার আকার ও আয়তন আছে তাকে আমরা ঘনবস্তু বলবো। তাহলে ঘনবস্তু কি, এখানে বলে লিখে দাও, তাকে ঘনবস্তু বলে। তাহলে যা কিছুটা স্থান দখল করে, যার আকার ও আয়তন আছে তাকেই আমরা ঘনবস্তু বলি। যেমন কি ইট, কাঠ, বই, খাতা, ডাস্টার, চেয়ার, টেবিল, যাদেরই আকার আছে, যা খানিকটা জায়গা দখল করবে, সেটাই আমাদের জ্যামিতির ভাষায় সেটাকে আমরা বলবো ঘনবস্তু। এই ঘনবস্তু দেখো, এখানে আমরা যদি ঘনবস্তু সম্বন্ধে কিছুটা আমাদের ধারণা নিতে হবে। ঘনবস্তুর নেক্সট আমাদের আসতে হবে ঘনবস্তুর যদি আকার আয়তন নির্দিষ্ট থাকে। দেখো আমি কতগুলো ছবি আঁকছি। ধরো ইটের একটা ছবি আঁকলো, ইট, ঠিক আছে। একটা ধরো আমি সাপোজ আমি একটা জকের ছবি আঁকলাম। দেখো এগুলো খানিকটা আকার আছে, আয়তন আছে, খানিকটা জায়গা দখল করে থাকে। ধরো আমি এরকম একটা উড পেন্সিলের ছবি আঁকলাম। উড পেন্সিলের ছবি আঁকলাম। তাহলে এই ধরনের এগুলো যেগুলোর আমরা আকার আয়তন আছে, যা খানিকটা জায়গা দখল করে থাকে, সেগুলোই হচ্ছে ঘনবস্তু। এই ঘনবস্তুগুলোর মধ্যে যার আকার আয়তন নির্দিষ্ট, যা খানিকটা তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলো আমরা সহজে মেপে ফেলতে পারবো, এই ধরনের ঘনবস্তুগুলো হচ্ছে সুষম ঘনবস্তু। যাদের নির্দিষ্ট আকার আয়তন একটা মাপ আছে, সেগুলোকে আমরা বলবো সুষম ঘনবস্তু। আর যাদের নির্দিষ্ট কোনো মাপ নেই, সেগুলো হচ্ছে অসম ঘনবস্তু। এই সুষম ঘনবস্তুর মধ্যে আমাদের ইট পড়তে পারে, বই হতে পারে, ঠিক আছে, বাক্স হতে পারে। এদের দেখো এগুলো হচ্ছে সব সুষম ঘনবস্তু, সুষম ঘনবস্তু। এইগুলো ইট, বই, বাক্স, ঠিক আছে, এগুলো। আর একটা হচ্ছে অসম ঘনবস্তু। অসম ঘনবস্তু কোনগুলো? যাদের আকার আয়তন নির্দিষ্ট নেই, এবড়ো খেবড়ো। ধরো আমি যদি বলি ভাঙা ইট, ভাঙা ইট, ধরো ভাঙা কাঁচ, ঠিক আছে, এই ধরনের সমস্ত ঘনবস্তু ইত্যাদি আরো অনেক রকমের আছে, যেগুলোর কোনো ধরো কাদার একটা ভেলা, কাদার ঢেলা হচ্ছে সবাই অসম ঘনবস্তু। এদের আকার আয়তন নির্দিষ্ট নেই। এবার যাদের আকার আয়তন নির্দিষ্ট আছে, যেমন ইট, বই, বাক্স, ধরো বল, এইগুলো,
এদের আবার যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই থাকে, তাহলে এই সুষম ঘনবস্তুর যদি দৈর্ঘ্য, ধরো দৈর্ঘ্য প্রস্থ মাত্রা, এগুলোকে বলা হয় মাত্রা। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটেই যদি কোনো ঘনবস্তুর থাকে, তাহলে সেটাকে বলবো ত্রিমাত্রিক ঘনবস্তু। যেরকম হচ্ছে ধরো ইট, এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে, তাহলে এটা ত্রিমাত্রিক ঘনবস্তু। যদি ধরো আমরা বলতাম একটা গোলক ফুটবল, এর একটাই মাত্র আছে ব্যাস, তাহলে এটা হচ্ছে একমাত্রিক ঘনবস্তু। যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নেই, সেটা দ্বিমাত্রিক ঘনবস্তু। তাহলে এই ধরনের জিনিসগুলো তাহলে আমাদের জানতে হবে, যাদের যটা মাত্রা আছে সেটা তত মাত্রিক। সাধারণত আমাদের তিনটে মাত্রা হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। যেমন ইট, এদের তিনটে মাত্রাই আছে। কোনো কোনো ঘনবস্তু আছে, ধরো একটা আমি যদি বলা হয় আয়তাকার কোনো প্লেট, ধরো কাঁচের প্লেট বা তামার পাত, তাহলে তাদের দৈর্ঘ্য প্রস্থ আছে, তাহলে সেটা দ্বিমাত্রিক ঘনবস্তু। যাদের দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে উচ্চতা আছে সেটা ত্রিমাত্রিক ঘনবস্তু। তাহলে এই গেল আমাদের ঘনবস্তু জিনিসটা কি। তাহলে যার আকার আয়তন আছে, যা খানিকটা জায়গা দখল করে রাখে, সেটা ঘনবস্তু। সেই ঘনবস্তু দুটো ভাগ, সুষম আর অসম ঘনবস্তু। যাদের আকার আয়তন একটা নির্দিষ্ট, সেগুলো হচ্ছে সুষম ঘনবস্তু, ইট, বই, বাক্স, বল ইত্যাদি। আর অসম ঘনবস্তু মানে যাদের আকার আয়তন নির্দিষ্ট নয়, ভাঙা কাঁচ, ভাঙা ইট, কাদার ঢালা, ঠিক আছে, এই ধরনের ভাঙা চেয়ার, এই ধরনের জিনিস হচ্ছে অসম ঘনবস্তু। আর মাত্রা কি, যাদের যটা মাত্রা আছে সেটা তত মাত্রিক। যেমন ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এটা ত্রিমাত্রিক। যদি বলা হয় কোনো আয়তাকার প্লেট, দৈর্ঘ্য আর প্রস্থ আছে, সেটা তাহলে দ্বিমাত্রিক। যেমন গোলকের, এদের শুধু আমরা ব্যাসটাকে পাবো, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো, তাহলে এটা হচ্ছে একমাত্রিক। এইরকম নেক্সট এবার যেটা আমাদের আসবে, বিভিন্ন ঘনবস্তু সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে। ঘনবস্তুগুলো কি, প্রথম একটা ছবি আমি আঁকছি, এক আয়ত ঘন। আয়ত ঘন, আয়ত ঘন জিনিসটা কি বলছে, আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু কে আয়ত ঘন বলে। আয়ত ঘন বলে। আয়তাকার ঘনবস্তু কোনগুলো, যাদের দেখবে তলগুলো হচ্ছে আয়তক্ষেত্র। যেমন আমি বলতে পারি আয়তাকার ঘনবস্তুর একটা ছবি আমি যদি তোমাদের সঙ্গে আঁকি, দেখো এই ধরনের যদি একটা ছবি আমি দিই, দেখো তাহলে এই ধরনের ছবি, দেখো এর প্রতিটা তল হচ্ছে আয়তক্ষেত্র। তাহলে এইগুলো হচ্ছে, যেমন এটা ধরো ইট, ঠিক আছে, ইট, এইটা হচ্ছে আয়তঘন, আয়তাকার ঘনবস্তু। এইবার দেখো যদি কোনো ঘনবস্তু বর্গাকার হয়, তাহলে বর্গাকার ঘনবস্তু, তাহলে বর্গাকার ঘনবস্তু কে ঘনক বলে। বর্গাকার ঘনবস্তু কি উদাহরণ কি, লুডোর ছক্কা। লুডোর ছক্কা জিনিসটা কি, দেখো লুডোর ছক্কা, ধরো এটা একটা বর্গাকার ঘনবস্তু। লুডোর ছকে যে দিকটা দেখবে সেটাই হচ্ছে বর্গক্ষেত্র, এটাকে জ্যামিতির ভাষায় বলবো ঘনক। যদি আয়তাকার ঘনবস্তু যে দিকটাই দেখবে সেখানটাই হচ্ছে আয়তক্ষেত্র, এটার নাম হচ্ছে আয়তঘন। যেরকম ইট, বই, খাতা ইত্যাদি। এইটা তাহলে গেল বর্গাকার ঘনবস্তু আর আয়তাকার ঘনবস্তু। এখন এদের আমাদের কতগুলো জিনিস মাপতে হবে,
যেমন তোমাদের দেখাচ্ছি, যেমন ধরো আয়তঘন আর ঘনক, এদের কতগুলো জিনিস আমাদের বের করতে হবে। প্রথম আমাদের বের করতে হবে এদের তল সংখ্যা। তল সংখ্যা, তল সংখ্যা কি? তল সংখ্যা হচ্ছে এইরকম কতগুলো তল আছে, এইরকম সাইডে কতগুলো তল আছে। দেখো আয়তঘন আর ঘনকের তল কিন্তু একই। আমরা জানি, দেখো সহজ মনে রাখার কৌশল কি, একটা লুডোর ছক্কায় আমাদের সর্বোচ্চ কত পড়ে? 6। তার মানে এর 6টা তল আছে, তাহলে এদেরও কিন্তু 6টা তল আছে। তাহলে আয়তঘন এবং ঘনক বলো, এদের তল সংখ্যা হচ্ছে 6টি। এইবার হচ্ছে প্রান্তিকী। প্রান্তিকী মানে এই ধার সংখ্যা, প্রান্তিকী বা ধার সংখ্যা বলে ওটাকে, ধার সংখ্যা। কোন কোন জায়গায় ওটা প্রান্তিকী লেখা থাকে। এই ধার সংখ্যা কতগুলো দেখো, দেখো এদিকে 4টে, ওপরে 4টে, সাইডে 4টে, তাহলে দেখো 4টে ওপরে 4টে নিচে 8টা, আর সাইড দিয়ে 4টে, তাহলে ধার সংখ্যা কতগুলো হবে? 12টি, দুজনেরই তাই। শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু মানে এই পয়েন্টগুলো, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর সংখ্যা কতগুলো? দেখো ওপরে 4টে, নিচেও তার মানে 4টে হবে, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে 8টা। আর একটা জিনিস এখানে থাকে, সেটা হচ্ছে তলের প্রকৃতি। তলের প্রকৃতি, তলের প্রকৃতিটা কিরূপ? তলটা কিরূপ, সমতল না বক্রতল? একদম সমান হলে সমতল, যদি এবড়ো খেবড়ো তল হয় তাহলে বক্রতল। কিন্তু আয়তঘন বলো এগুলো তলগুলো সবই সমতল, তাহলে তলের প্রকৃতি হচ্ছে সমতল। তাহলে আয়তঘন এবং ঘনকের ক্ষেত্রে আমরা কি পেলাম? এদের তল সংখ্যা 6টা করে, ধার সংখ্যা 12টা, শীর্ষবিন্দু 8টা, তলের প্রকৃতি হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে সমতল। আর কোন কোন ক্ষেত্রে থাকে তলের আকৃতিটা কিরকম? তলের আকৃতিটা হচ্ছে যদি আয়তাকার হয়, যেমন আয়তঘনর তলগুলো প্রত্যেকটা আয়তাকার, আর ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে বর্গাকার। আর এখানে তেমন কিছু নেই, এর কিছু উদাহরণ চাইতে পারে। এদের উদাহরণ বললে তো আমরা বলেই দেবো বাক্স, ইট, বই। আর ঘনকের উদাহরণ লুডোর ছক্কা, পাজল কিউব ইত্যাদি। নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে গোলক। 3 নম্বরে গোলক। গোলকের উদাহরণ কি? গোলক হচ্ছে গোলাকার ঘনবস্তু, তাহলে গোলাকার ঘনবস্তুকে গোলক বলে। যেমন উদাহরণ হচ্ছে, যেমন বল, যেমন উদাহরণের সহজ উদাহরণ হচ্ছে বল। তাহলে গোলাকার ঘনবস্তু হচ্ছে গোলক, উদাহরণ বল। এর মাত্রা কিন্তু একটা মনে রাখবে, এর মাত্রা একটি। ঠিক আছে, আর তেমন কিছু আমার এখানে বলার দরকার নেই। এইবার দেখো, কোন গোলক যদি আর্ধেক হয়, এরা আর্ধেকটা গোলক হলো, তাহলে ফুটবল তো পুরোটাই গোল, তাহলে এর তল কিন্তু একটা। এবার অর্ধ গোলক হলে দেখো এইখানটা কিন্তু সমতল, আর এই তলটা হচ্ছে বক্রতল। তাহলে যদি অর্ধ গোলক হয়, তাহলে এখানে লিখবো অর্ধ গোলক, গোলক এর তল হচ্ছে দুটি, একটা বক্রতল আর একটা সমতল। তাহলে অর্ধ গোলক হলে এর দুখানা তল হবে, একটা বক্রতল ওপর দিকটা আর কাটা অংশটা হচ্ছে সমতল। এখানে নিরেট লিখলে ভালো হয়, নিরেট, নিরেট মানে একদম পুরোপুরি ভর্তি। যেরকম এর যদি উদাহরণ আমি চাই, এর উদাহরণ হচ্ছে লিখবে আধখানা মুচি, আধখানা লেবু। আধখানা লেবু হচ্ছে এর প্রকৃষ্ট উদাহরণ। তাহলে নিরেট অর্ধগোলক
আধখানা লেবু, এর তল কটা? দুটো, একটা বক্রতল আর একটা সমতল। আর ফাঁপা যদি হয় তাহলে কিন্তু একটা তলই হবে। ঠিক আছে, নেক্সট গেল আমার এখানের এই গোলক পর্যন্ত গেল। পরবর্তী চিত্রে আমরা আসব 4 নম্বর ছবি, শঙ্কু। এইটা আমাদের আবার এক ধরনের ছবি। তাহলে শঙ্কুটা কি? শঙ্কুর ছবিটা জেনে রাখবে। শঙ্কুর ছবি কিরকম? শঙ্কু হচ্ছে এই ধরনের, এই ধরনের জ্যামিতিক আকারকে বলা হয় শঙ্কু। এর নিচেটা, এর তল কটা? এই একটা হচ্ছে বক্রতল আর এইটা হচ্ছে সমতল। তাহলে শঙ্কুর তল তাহলে মোট তল কতগুলো? তাহলে মোট তল দুটি, একটা বক্রতল একটা সমতল শঙ্কুর। ঠিক আছে, এর উদাহরণ কি আসবে? এর উদাহরণ আসবে হচ্ছে আধখানা মোচা। আধখানা মোচা, মোচা বোঝো তো? কলা যে হয়, কলার শেষে দেখবে যে অংশটা থাকে আমরা খাই, সেটা হচ্ছে মোচা। আধখানা মোচা যদি আমরা করি, সেইটা হচ্ছে এই ধরনের শঙ্কুর উদাহরণ। এর দুটো তল, একটা বক্রতল আর একটা হচ্ছে সমতল। আরো একটা উদাহরণ আছে শঙ্কুর, সেটা হচ্ছে টোপর। টোপর, এটা হচ্ছে বরের টোপর, বর যেটা বিয়ে করতে যায় মাথায় দিয়ে, সেই টোপর। এর কিন্তু একটাই তল, একটা বক্রতল। টোপরটা কিন্তু নিচেটা ফাঁপা থাকে, ওটা মাথার মধ্যে গলানো হয়। তাহলে টোপর এর কিন্তু একটা তল। যদি নিরেট হয় তখন কিন্তু দুটো তল হবে, তখন হচ্ছে একটা বক্রতল আর একটা সমতল। যদি টোপর হয় স্যার কিন্তু একটাই বক্রতল হবে। এইটা গেল শঙ্কু আকৃতি। নেক্সট আরো একটা আকৃতি আছে, ধরো এরকম জ্যামিতিক আকার, সেইটা হচ্ছে চুং বা বেলন। সেই জ্যামিতিক আকারটা কিরকম? জ্যামিতিক আকারটা হচ্ছে এই ধরনের। ধরো এই আকৃতিটাকে বলা হচ্ছে চোঙ। এই ধরো ধরো দুদিক কৌটো, একটা কৌটো আঁকলাম, দুদিকটাই চাপা দেয়া, এইটা হচ্ছে চোঙ। এর একটি বক্রতল আর এই একটা আর এই একটা, এই দুটোই হচ্ছে সমতল। তাহলে সমতল দুটো, বক্রতল একটা। মোট তল কটা? মোট তল হচ্ছে তিনটে। মোট তল তিনটে। এইবার যদি ধরো এই বেলন বা চোঙ, এর উদাহরণ কি? দেখো কলের পাইপ। এই পাইপের কিন্তু এই দুটো মুখই ফাঁকা হয়। যদি দুমুখ খোলা হয়, তাহলে এই দুটো মুখ যদি খোলা থাকে, লিখবো দু মুখ খোলা পাইপ হলে, সেটাকে সেটা তল হচ্ছে একটি। ছবিটা কিরকম হবে? ছবিটা এইরকম হবে, দুটো মুখ ফাঁপা। ঠিক আছে, দুটো মুখ ফাঁপা, এইখানটা ফাঁপা পাইপ, তার মানে এর একটাই তল, সেটা হচ্ছে কি? তল? বক্রতল। এই তলটা কিন্তু বেঁকা, এই তলটা বক্রতল। তাহলে যদি দুমুখ খোলা ফাঁপা পাইপ হয় তাহলে সেটার তল হচ্ছে একটা, সেটা বক্রতল। তাহলে যদি মুখগুলো চাপা থাকে, ঠিক আছে, তাহলে তল হচ্ছে তিনটে, দুটো সমতল, একটা উপরে একটা, দুটো উপরে হচ্ছে সমতল, একটা বক্রতল, মোট তল কিন্তু তখন তিনটে। এটা গেল একটা জ্যামিতিক চিত্র। আরো একটা জ্যামিতিক অত্যন্ত দরকারি চিত্র তোমাদের এখানে ক্লাস 5-এ আছে, সেইটা হচ্ছে পিরামিড। পিরামিড, পিরামিড এই জিনিসটা কিরকম? পিরামিড হচ্ছে, ধরো কোনো একটা চিত্র যদি মাঝখানটা একটা বিন্দুতে এসে মিলিত হয়ে যায়, এইটা
ধরো কোনো একটা এরকম ছবি আঁকলাম, মাঝখানটা যদি একটা বিন্দুতে মিলিত হয়, এইগুলো হচ্ছে পিরামিড। ধরো এটার নিচেটা ত্রিভুজ, এটা ত্রিভুজাকৃতির পথ, সেটা একদম ওপরটা যে মিলে গেছে, তাহলে এটা চতুর্ভুজ, এর ওপরটা যে মিলে গেছে, তাহলে এর ক্ষেত্রে তল কটা? এইখানে এই তল হচ্ছে, এটা ত্রিভুজাকৃতি পিরামিডের, এটা হচ্ছে চতুস্তলক বলা হয়, চতুস্তলক। এর তল হচ্ছে সাইডে তিনটে, নিচে একটা, চারটে। এইটা যদি চতুর্ভুজাকৃতির হয়, এর তল হবে পাঁচটি, সাইডে চারটে, নিচে একটা। আর প্রত্যেকটা সাইডে যে তলগুলো থাকবে সেগুলো কিন্তু ত্রিভুজাকৃতি হবে, যেহেতু মাথাটা একটা বিন্দুতে যেয়ে মিলিত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এর তল কত হবে? এর তল হবে পাঁচটা, এর তল হবে চারটে, কারণ সাইডে তিনটে, নিচে একটা, এর সাইডে চারটে, নিচে একটা। আর পার্শ্বতলগুলো, পার্শ্বতল প্রত্যেকে হবে ত্রিভুজাকৃতি, ত্রিভুজ আকৃতি। পার্শ্বতলগুলো তুমি দেখো, দেখো এগুলো সব হচ্ছে ত্রিভুজ। তাহলে পার্শ্বতল এর প্রত্যেকের হবে ত্রিভুজাকৃতি। আর তলের সংখ্যা, নিচেটা যতগুলো তল হবে সেইটাই সাইডের তলের সঙ্গে একটা তল। এটা ধরো চারটে, তাহলে সাইডে চারটে, নিচে একটা, পাঁচটা। এর দেখো ত্রিভুজ তিনটে, তাহলে সাইডে তিনটে, নিচে একটা, চারটে। এটা যদি ধরো কোনো কারণে নিচেটা পাঁচটা হতো, তাহলে পাঁচ আর একে ছটা। তাহলে এর তল সবসময় ক্যালকুলেশন করবে নিচেটা আকৃতি কি। যদি ত্রিভুজ হয় তাহলে একটা বেশি চারটে, যদি চতুর্ভুজ হয় তাহলে একটা বেশি পাঁচটা, পঞ্চভুজ হলে ছটা। যা হবে তল সংখ্যা ঠিক তার +1 হবে। নেক্সট আরো একটা আমি ছবি বলবো, সেটা আমরা বলবো প্রিজম। প্রিজম এইটা কি জিনিস? এইটা ধরো প্রিজমের আকার কিরকম হবে দেখো, এই যে বললাম ধরো ত্রিভুজ আকার কোনো জিনিস, এটা স্ট্রেট লম্বা হয়ে গেল, এই ধরনের। নিচেটাও ত্রিভুজ আছে, আমরা একটা তল দেখতে পাচ্ছি না, এই তলটা দেখা যাচ্ছে না, এই ধরনের জিনিস যদি কোনো ধরো এরকম চতুর্ভুজ একটা আকৃতি, তাহলে এই ধরনের ছবিগুলো হচ্ছে প্রিজম। ত্রিভুজাকৃতির সোজা লম্বা, চতুর্ভুজাকৃতির সোজা লম্বা, এটা যদি পঞ্চভুজাকৃতির সোজা লম্বা হয়ে উঠে যায়, এই ধরনের জিনিসগুলো হচ্ছে প্রিজম। এর সঙ্গে পিরামিডের তফাৎ হচ্ছে, পিরামিড উপর দিকটা যে একটা বিন্দুতে মিলিত হয়ে যায়, আর প্রিজম হচ্ছে নিচেটা যেরকম আকৃতি সেই রকমই সোজা উচ্চতাটাকে ধরে বেড়ে যায়। তাহলে এইটা হচ্ছে, এই জ্যামিতিতে এর নাম হচ্ছে প্রিজম। তাহলে আমরা যদি কোনো আয়তঘন ধরি, তাহলে কোনো আয়তাকার ধরো বাক্স, সেটাও কিন্তু এক ধরনের প্রিজম। ঠিক আছে, আয়তঘন কোনো একটা বাক্স, সেটাও কিন্তু আমাদের প্রিজমের আওতাতেই পড়বে। তাহলে এই ধরনের জিনিসগুলো আমরা সব সময় ক্ষেত্রে আমরা বলবো তাহলে প্রিজম। তাহলে এখানে তল কতগুলো হবে? তাহলে এটা দেখো ত্রিভুজাকৃতির প্রিজম, তাহলে ত্রিভুজাকৃতির প্রিজম মানে হচ্ছে সাইডটা আমাদের কত? সাইডে তিনটে তল, আর ওপরে একটা তল, এখানে একটা তল, তাহলে মোট তল কত? এর তল হবে কিন্তু পাঁচটি। এটা চতুর্ভুজ, তার মানে সাইডে চারটে, ওপরে একটা, নিচে একটা, এর তল কত হবে? 4 আর 2 এ 6টি। এটা যদি কোনো কারণে পঞ্চভুজ হয়, 1 2 3 4 5 ষড়ভুজ হয়, ধরো যদি কোনো কারণে ষড়ভুজ আকৃতি প্রিজম, তাহলে এর তল হবে কতগুলো? সাইডে 6টা, ওপরে একটা, নিচে একটা, তাহলে 6 আর 2 এ 8টি। এটা যদি ষড়ভুজ হয়, ষড়ভুজ, ষড়ভুজ হলে ওপর নিচে যোগ করে 6 আর 2 8। যদি চতুর্ভুজ হয় তাহলে 4 আর 2 6। যদি ত্রিভুজ হয় 3 আর 2 5। দুইটা হচ্ছে ওপর আর নিচে দুটো তল। তাহলে চতুর্ভুজ হলে সাইডে চারটে, ওপরে একটা, নিচে একটা, 6টা তল। ত্রিভুজাকৃতি হলে সাইডে তিনটে, ওপরে একটা, নিচে একটা, 5টা তল।
যদি ষড়ভুজ আকৃতি হয় সাইডে 6টা, ওপরে একটা, নিচে একটা, মোট 8টা তল। তাহলে প্রিজম হলে তল সংখ্যা কতগুলো হবে? তল সংখ্যা হবে যে আকৃতির প্রিজম তার থেকে 2টো করে বেশি। এবার এর শীর্ষবিন্দু কটা হবে দেখো, যদি 3টে হয় তাহলে শীর্ষবিন্দু দেখো 3টে ওপরে 3টে নিচে, তাহলে এর শীর্ষবিন্দু হবে তাহলে যদি আকৃতি ত্রিভুজ আকৃতি হয় শীর্ষবিন্দু হবে কিন্তু 6টি ডবল। যদি চতুর্ভুজ হয় নিচে 4টে ওপরে 4টে, এর শীর্ষবিন্দু হবে 8টি। আর সেক্ষেত্রে ষড়ভুজের নিচে 6টা ওপরে 6টা, এর শীর্ষবিন্দু হবে 12টা। প্রান্তিকী বা ধার সংখ্যা, কোনো জায়গায় লিখতে পারে ধার সংখ্যা, এটা কত হবে? ধার সংখ্যা দেখো, নিচে 3টে ওপরে 3টে সাইডে 3টে, যা থাকবে তার 3 গুণ করে হবে। তাহলে 3টে ছিল, এর হবে 9টি। এর 4টে, তাকে সাইডে 4টে ওপরে 4টে নিচে 4টে, তাহলে 4 3 এর হবে 12টা। যদি ষড়ভুজ 6টা হয় তাহলে নিচে 6টা ওপরে 6টা সাইডে 6টা, এর হবে কিন্তু 18টা। যদি ষড়ভুজাকৃতি পিরামিড হয় তাহলে তার প্রান্তিকী বা ধার সংখ্যা হবে 18টা। যদি চতুর্ভুজাকৃতির পিরামিড হয় তাহলে তার হবে 12টা। আর যদি ত্রিভুজ আকৃতি হয় তাহলে তার হবে কিন্তু 9টা। আর একটা জিনিস খেয়াল করবে, এর প্রত্যেকটা ধার, এই যে প্রত্যেকটা সাইড কিন্তু এর কিন্তু আয়তাকার। প্রতিটা ধার, প্রতিটা পোরশন এর কিন্তু এটা হবে আয়তাকার। যেটা তলটা কি রকমের দেখতে, তলগুলো প্রত্যেকটা হবে আয়তাকার। তাহলে এই গেল প্রিজম সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা। এবার কিছু কোশ্চেন আমাদের এখানে দিচ্ছে, সেই কোশ্চেন গুলোর আমরা সমস্যার সমাধান করব 193 পাতায়। তাহলে দেখো 193 পাতায় আমাদের কিছু এমসিকিউ ওরা দিয়েছে, সেগুলোকে আমরা এবার ফিল আপ করবো। তাহলে দেখো প্রথমেই ঘনক একটি বিশেষ ধরনের বেলন শঙ্কু আয়তঘন গোলক। দেখো ঘনকটা তাহলে কি রকম? ঘনক নিশ্চয়ই বেলন নয়, গোল লম্বা জিনিস নয়। শঙ্কু নিশ্চয়ই নয়, শঙ্কুর উদাহরণ আমরা জানি বরের টোপর। গোলক মানে ফুটবল। তাহলে আমরা ঘনকটাকে আয়তঘন ক্যাটাগরিতেই ফেলবো এখানে, এছাড়া অন্য কোনো ক্যাটাগরিতে ফেলা যাবে না। নেক্সট হচ্ছে টোপর। টোপর মানে কি? বরের টোপর, আমি প্রথমেই বলেছি। তাহলে এর আকৃতি কি? নিচেরটা গোল, ওপরটা যে ছুঁচলো। তাহলে এই ধরনের আকৃতিকে আমরা জ্যামিতিতে কি বলে? জ্যামিতিতে এই ধরনের আকৃতিকে বলা হয় শঙ্কু। নেক্সট হচ্ছে ঘনবস্তুর মাত্রা কটি? ঘনবস্তুর মাত্রা 3টে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে ঘনবস্তুর মাত্রা 3টে। একটি আয়তঘন মানে কি? আয়তাকার ঘনবস্তু। তাহলে আয়তাকার ঘনবস্তু এখানে কি? জলের পাইপ হবে না, পেন্সিল হবে না, বাক্স। আয়তাকার ঘনবস্তু হচ্ছে বাক্স। বলছে থাম মানে হচ্ছে পিলার, বাড়িতে যেগুলো দেখা যায়। থামের আকৃতি কি রূপ হতে পারে? ঘনক হবে না, ঘনক হলে তার সব দিকটা সমান হতে হবে, বর্গাকার। শঙ্কু হয় না, গোল হয়ে ছুঁচ ওপর দিকটা হয় না। চোঙ আকৃতি হতে পারে কিন্তু গোল, ওপর দিকটা সোজা গোল থাম বাড়িতে আমরা দেখতে পাই। গোলক তো গোল আকৃতি হবে না, তাহলে থাম হবে চোঙ। লুডোর ছক্কার আকৃতি কি? লুডোর ছক্কার দেখো চারদিকটাই বর্গক্ষেত্র, তাহলে লুডোর ছক্কা হচ্ছে ঘনক, কারণ বর্গাকার ঘনবস্তুকে আমরা ঘনক বলি। আয়তঘন একটি বিশেষ ধরনের, দেখো আয়তঘন বিশেষ ধরনের আমি কি বলেছি? চতুর্ভুজাকৃতি, ত্রিভুজাকৃতি কোন লম্বা জিনিস হয়ে গেলে সেটাকে আমরা বলবো প্রিজম। তার মানে আয়তঘন একটা বিশেষ ধরনের প্রিজম। শঙ্কুর তলদেশ, শঙ্কুর নিচের দিকটা গোল হয়ে ওপরটা ছুঁচ হয়, তাহলে নিচের দিকটা গোলাকার, তার মানে নিচের দিকটা হচ্ছে বৃত্তাকার ক্ষেত্র। আর চোঙের বক্রতল, চোঙ হচ্ছে কি? পাইপ, গোলাকার লম্বা জিনিস, তাহলে চোঙের বক্রতল হচ্ছে একটি। তাহলে এই ছিল আমাদের 193 পাতার এমসিকিউ যেগুলো ছিল সেগুলো। নেক্সট আমাদের কিন্তু 194 পাতায় কতগুলো শূন্যস্থান আছে, আমরা ওই শূন্যস্থানগুলোকেও কভার করে দেবো। নেক্সট দেখো 194 পাতায় আমাদের কিছু শূন্যস্থান আছে। সেই শূন্যস্থানগুলো এইরকম, দেখো
আয়তঘনের প্রতিটি তল, তাহলে আয়তঘন মানে আয়তাকার ঘনবস্তু, তাহলে প্রতিটি তল কি হবে? প্রতিটি তল হবে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র। ঘনকের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে থাকে? ধরো ঘনকের প্রত্যেকটা তলে এইরকমই কোণ করে, তাহলে এটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি কোণ করে থাকে। ঘনকের প্রত্যেকটি তল, ঘনক কি? বর্গাকার ঘনবস্তুকে ঘনক বলে, তাহলে ঘনকের প্রত্যেকটি তল বর্গক্ষেত্র। ঘনকের দুটো উদাহরণ দাও। ঘনকের প্রথম উদাহরণ তো আমরা সহজ জানি, লুডোর ছক্কা, লুডোর ছক্কা একটা, আর একটা হতে পারে সেটা হচ্ছে পাজল কিউব, পাজল কিউব। গোলকের ড্যাশটি ড্যাশ তল আছে, গোলকের একটি বক্রতল আছে। প্রিজমের পার্শ্বতলগুলি আয়তাকার, আয়তাকার বা চতুর্ভুজ। পিরামিডের পার্শ্বতল, পিরামিড যেহেতু মাথা দ্বারা ছুঁচ হয়ে যায়, পার্শ্বতল প্রত্যেকটা হবে ত্রিভুজ। গ্লাস একটি চোঙাকৃতি, চোঙাকৃতি ঘনবস্তু, আর গোলকের একটি মাত্রা আছে। এই ছিল আমাদের শূন্যস্থান। তাহলে আমাদের বিভিন্ন যে ঘনবস্তু ক্লাস 5-এ আছে আমরা প্রত্যেকটাই আলোচনা করে দিলাম। এরপরে একটা ছোট কোশ্চেন দুখানা দেওয়া আছে, ঘনবস্তু কাকে বলে আর একবার মনে করিয়ে দিই। যার আকার আয়তন গাছে যা খানিকটা জায়গা দখল করে রাখে তাদের বলে ঘনবস্তু। উদাহরণ বই, টেবিল, খাতা, ইট, ঘর, বাড়ি ইত্যাদি। আর কয়েকটা ঘনবস্তুর নাম তো উদাহরণে আমি দিয়েই দিলাম। এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু। আমাদের ঘনবস্তু যে দেখি যে পঞ্চম শ্রেণীর আর কি চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের ধারণা আমি পুরোটাই তোমাদের সঙ্গে দিয়ে দিলাম তোমাদের সামনে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। পরবর্তী ক্লাস আমাদের ঐকিক নিয়মের আছে, সেটা আমি পরের ক্লাসে আলোচনা করব। সকলের সঙ্গে থাকবে, যাদের পেজ সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবে।